সুমুখে। সুপ্রদর্শক, আজ আমাদের মাঝে দুজন ব্যক্তি উপস্থিত রয়েছেন। শুরুতে পরিচয় করে দিতে চাই পরিচালক ইভান মল্লিক এবং সেই সাথে উপস্থিত রয়েছেন নায়িকা পূর্ণতা। আপনাদের দুজনকেই শুভ সকাল। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। শুভ সকাল। জি, ধন্যবাদ আপনাদের দুজনকেই। এই যে একে অপরের পরিপূরক হিসেবে একটু জানতে চাই আপনাদের কাজের প্রথম পরিচয়টা কিভাবে এবং আপনারা দুজনে আজকে আমাদের এখানে কেন উপস্থিত? বিষয় হচ্ছে যে বলেছেন যে নায়িকা ছাড়া, পরিচালক ছাড়া নায়িকা আসতে পারে না বা তাদের কাজের কোনো ভিত্তি নেই। তো আমি শুধু বলি যে নট অনলি ফিল্ম, সব জিনিসেরই একজন পরিচালক থাকে। পরিচালনা না করলে, যদি একজন নির্দেশক না থাকে, তাহলে একটা জিনিস পরিপূর্ণ হয় না। তো আমি আসলে আমার ফিল্মটাকে মনে করি একটা রান্না। আমি একজন রাঁধুনি, তো আমার মশলার জন্য সব কিছু দরকার। তো যখন আমি নতুন একটি রান্না করব আর কি, আমার ছবি লাভ 96, তো আমার ইচ্ছা ছিল যে একেবারে নতুন দুইটা মুখ নিয়ে, একজনের নতুন মুখ নিয়ে আমি এই ছবিটা বানাবো। তো সেই জন্য আমি প্রথমে আসলে নতুন মুখ চাই, একটা বিজ্ঞাপন দেই। তো সেখান থেকে অনেকে অডিশন দেয়, প্রায় ছেলেদের ভিতর থেকে 200+ এবং মেয়ে প্রায় 70-80 জন। তো তার মধ্য থেকে আমি পূর্ণতাকে খুঁজে পাই। আচ্ছা, পূর্ণতাকে কি পেয়ে পূর্ণ হয়েছেন আপনি? পূর্ণতা ফিরে পেয়েছেন? হ্যাঁ, আপনার ছবিতে পূর্ণতা সে আমার ছবিকে পূর্ণতা দিয়েছে। আপনার মুভির নাম হচ্ছে লাভ 96। জি। আচ্ছা, তো 1996 সালে যে ঘটনা, যে প্রেক্ষাপট, সেটার খাতিরেই কি লাভ 96 সাজিয়েছেন নাকি অন্য কোনো স্টোরি রয়েছে? হ্যাঁ, অবশ্যই সেটাই। 96 মানে হচ্ছে সেই 1996, সেই 90 দশক এবং 96, সেই সময়ের প্রেক্ষাপট নিয়ে আমার ছবিটা। এবং লোকেশন, আমার গল্পের মেরুদণ্ড আর কি, যে গল্প, মূল গল্প সেই 90 মানে 96 সালের একটা প্রেম কাহিনী। আচ্ছা, কারণ তখন সময় তো এত, আমরা যে ভিডিও কল, এখন অডিও কল চাইলেই সব জায়গায় পৌঁছে যাচ্ছে, তখন কিন্তু ওই সিনারিওটা ছিল না। তো সেটা নিশ্চয়ই এই মুভিতে আমরা এরকম একটা থিম পাবো। আচ্ছা, আরেকটি প্রশ্ন হচ্ছে যে সেন্সর বোর্ডে যেটা হয় যে একজন পরিচালকের জন্য যে ছাড়পত্র পাওয়াটা কিন্তু অনেক বড় একটি বিষয়, স্বস্তির একটি বিষয়, সেটা আপনি পেয়েছেন। আপনার অভিজ্ঞতা কেমন? হ্যাঁ, অভিজ্ঞতা ভালো। আর আমার কনফিডেন্স ছিল যে আমার ছবিটা আনকাট সেন্সর পাবে। এবং সেন্সর বোর্ড থেকে যারা দেখেছে ছবিটা, তাদের মধ্য থেকে আমার শ্রদ্ধেয় কয়েকজন ভাই ছিল, তারাও ফোন করে বলেছে যে ছবিটা আমরা সম্পূর্ণ দেখেছি এবং ছবি দেখে মুগ্ধ হয়েছি, ভালো লেগেছে ছবিটা। আচ্ছা, এবার একটু নায়িকা পূর্ণতার কাছে জানতে চাই যে এটা আপনার ফার্স্ট মুভি। হ্যাঁ, এটা আমার এবং আপনি 70-80 জনের মধ্যে অডিশন দিয়ে সিলেক্টেড, সেটা ডেফিনেটলি একটা ভালো বিষয়। তো এই মুভিতে কাজ করার অফারটা পাওয়ার পর এবং কাজ করার পরে ফুল অভিজ্ঞতা কেমন? এই মুভিটা আমি অডিশন দেওয়ার পরে যখন আমি শুনেছি যে না, আমাকে সিলেক্ট করেছে, আমি কিছুক্ষণের জন্য বিশ্বাস হয়নি, মানে বিশ্বাস হয় নাই, বিশ্বাস করতে পারিনি। তো হচ্ছে মানে আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না আমার কতটা ভালো লেগেছে। ডেফিনেটলি, কারণ অনেকে অনেক দীর্ঘ প্রচেষ্টার বড় একটা মুভিতে চান্স পান না, সেখানে আপনার ফার্স্ট কাজে। আপনি কি এর আগে কোনো মডেলিং এ ছিলেন বা কোনো যুক্ত ছিলেন? ডাইরেক্ট এটা আপনার ফার্স্ট মিডিয়াতে কাজ করা, ইটস আ বিগ অপরচুনিটি ফর ইউ। তো এখানে মুভিতে আপনার নাম কি ছিল, চরিত্রের নাম কি ছিল? দুলি। দুলি, আচ্ছা, সুন্দর একটি নাম। তো আপনার কাছে এই চরিত্রটা ফুটিয়ে তোলার জন্য ব্যক্তিগতভাবে কোনো গ্রুমিং করতে হয়েছে কিনা, পূর্ব প্রস্তুতি কি কি ছিল? হ্যাঁ, অবশ্যই। আমি তো বেসিক্যালি হচ্ছে মিডিয়াতে কখনো কাজ করিনি, আর এটা আমার ফার্স্ট মুভি। যখন আমি অডিশন দেই, আমাকে শুধু একটা স্কুল ড্রেস দিয়েছে, পরে আসো, একটু সামনে হাঁটো, দেন বলে তুমি বাসায় চলে যেতে পারো, আমি যদি সিলেক্ট হও তাহলে ফোন দিয়ে জানাবো। দেন রাতে যখন ফোন দিয়ে বলে যে হ্যাঁ তুমি সিলেক্টেড হয়েছো, তখন তো আমি অনেক খুশি। দেন পরের দিন আসলাম, দেন বলতেছে যদি তুমি মানে মুভিটা করতে চাও তাহলে তোমার হচ্ছে গ্রুমিং করতে হবে। তো যখন ভাইয়া এই গল্পটা ফুললি আমাকে শোনানোর পরে আমি বলি যে ভাইয়া একদিন না, তুমি যতদিন গ্রুমিং করাবা, যখন মনে হবে যে না আমি এটার জন্য পারফেক্ট, তখনই তুমি হচ্ছে আমাকে নিয়ে মুভিতে নামবা। দেন ভাইয়া আমাকে প্রায় 1 মাস প্লাস হচ্ছে গ্রুমিং করায়। দেন মনে হয় যে না আমি এটার জন্য পারফেক্ট হয়েছি, দেন আমরা শুটিংয়ে যাই। আচ্ছা, ওখানে তো অনেক ধরনের সিকোয়েন্স, যেহেতু ফার্স্ট যখন গেছেন, তখন সবচেয়ে ডিফিকাল্ট কি মনে হয়েছে? কোন ডায়লগটা বা কোন এক্সপ্রেশনটা মনে হয়েছে যে না ইটস আ ভেরি ডিফিকাল্ট থিং? প্রথম যখন ক্যামেরার সামনে আমি দাঁড়াই, সবাই তো হচ্ছে অনেক সম্মানীয় আর্টিস্ট ছিল,
তো ওদের সামনে আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে হচ্ছে প্রথম ভয় পেয়েছিলাম। অবশ্যই এটা স্বাভাবিক, আমার প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো। কিন্তু ভাইয়া আর হচ্ছে শিবা শানু ভাইয়া ছিল, রেবেকা আপু ছিল, তো সবাই যেরকম হচ্ছে আমাকে একটা আত্মবিশ্বাস দিয়েছে, তাতে হচ্ছে ভয়টা কেটে গেছে অনেকটা। আচ্ছা, এবার একটু আপনার কাছে জানতে চাই যে পূর্ণতাকে সিলেক্ট করেছেন, বাট কোন দিকটা দেখে আপনি সিলেক্ট করেছেন? আচ্ছা, তো আমি আরেকটা কথা বলি, পূর্ণতা কিন্তু আমার ফার্স্ট চয়েস ছিল না, থার্ড চয়েস। হ্যাঁ, ছবির জন্য। মানে বাকি দুইজনকে আমি মনে করেন আরো দুইজনকে ভাবলাম প্রথমে গ্রুমিং, ওই সরি আমার অডিশনের পর। তো অডিশনের পরে তো দেখা যাচ্ছে যে তাদের লুক, তাদের বডি স্ট্রাকচার মিললেও যখন অ্যাক্টিংয়ে তাদেরকে বললাম, তো আমি যে ওই যে 90-এর যে ফিলটা চাচ্ছি, 90-এর যেই ব্যাপারটা চাচ্ছি, ওটা ওদের মধ্যে হচ্ছে না। তো সবকিছু মিলায়া আমি কিন্তু ওদের যখন ওই যে হাঁটতে বলছি, চলতে বলছি, এগুলো সব কিন্তু আমরা ক্যামেরা টেক করছি। তো পরে যখন স্ক্রিনে দেখতেছি, বিগ স্ক্রিনে, তো আমার ক্যামেরাম্যান সহ আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সবাই বলছে যে এই মেয়েটাই পারফেক্ট। কিন্তু পূর্ণতার ক্ষেত্রে ঝামেলা হচ্ছে যে বাকি যারা অডিশন দিছে এনারা কেউ 10টা নাটক করছে, পপুলার, কেউ হচ্ছে ফেসবুক পেজে কাজ করছে, বিভিন্ন সেকশন থেকে আসছে, কিন্তু পূর্ণতা একেবারেই কাজ করে নাই। তো তখন তাকে নিয়ে আমরা আবার যে লুক ঠিক আছে, তার সবকিছু ঠিক আছে, কিন্তু সে পারবে কিনা। পরে তাকে যখন পরের দিন ডাকলাম, তাকে স্ক্রিপ্ট পড়তে দিলাম, একটু চেষ্টা করলাম, পরে বললাম যে হ্যাঁ তোমাকে অন্তত 1 মাস গ্রুমিং করতে হবে। আর প্রতিদিন রাতে ওকে আমি 2টা করে সিনেমা পাঠাইতাম, বাংলা পুরনো যে সিনেমা, শাবনূর আপু, তারপর মৌসুমী আপু, পূর্ণিমা আপু, এদের সিনেমা ওর ক্লাস হইলো যে প্রতিদিন 2টা সিনেমা সম্পূর্ণ দেখবে, আর পরের দিন এসে আমি এই সিনেমা থেকে তোমাকে প্রশ্ন করব। আচ্ছা, বা এটা একটা গ্রুমিং এর পার্ট ছিল। বর্তমানে তো সকলেই উন্নত মানের তারা হচ্ছে কন্টেন্ট দেখতে পছন্দ করছে, সেই জায়গা থেকে লাভ 96 কি এমন ডিফারেন্ট রাখবে যাতে দর্শকরা এই মুভির দিকে আকৃষ্ট হয়? বর্তমান যদি বলে উন্নত মানের জিনিস দেখতে পছন্দ করে, আমি যদি বলি মানের দিক থেকে এটা উন্নত, সমসাময়িক, কিন্তু সময়ের দিক থেকে 90 দশক। মানে আমাদের কাছে যেমন দেখেন যে আমরা এখনো অনেক সময় ফেসবুক, ইউটিউব, বিভিন্ন জায়গায় 90 দশক নিয়ে মানুষের একটা ফ্যান্টাসি আছে অনেক কিছু। তা আমার ছোটবেলা থেকে আমি দেখে আসছি, যেমন আমরা আমাদের বাসায় সাদা কালো টেলিভিশন দেখছি, সেই সময় আমরা চাঁদা তুলে ভিসিআর আনতাম এলাকায়। হ্যাঁ, তারপরে হচ্ছে যেমন এই সাইকেলে করে মাত্র 10 টাকায় সিনেমা হলে যে ছবি দেখতাম, 2 টাকা গ্যারেজে সাইকেলটা রাখতাম, এরকম 1 টাকা সিংড়া খেয়ে ফিরতাম। মানে সিনেমা দেখার যে একটা ক্রেজ ছিল, মাত্র পকেটে 10 টাকা হইলে সিনেমা দেখতে চলে যেতাম, এরকম। তো এই ফিলিংসটা আমার ভিতরে কাজ করে। তা আমি চাইছি যে আমার পরবর্তী প্রজন্ম, ধরেন আমার সন্তানরা, আমার কোনো একদিন যদি আল্লাহ বাঁচিয়ে রাখে বা প্রজন্ম, পরবর্তী প্রজন্ম, তাদের কাছে আমি আমার ফ্যান্টাসিটা, আমার যে স্বপ্ন যেগুলো দেখে আসছি, এগুলো যেন একটা ভিজুয়াল ডায়েরি হিসেবে প্রকাশ করতে পারি। তাই আমার সেটটা সম্পূর্ণ 90 দশক বানিয়ে রাখছিলাম আমি, একবারে 90 দশক। তো এই ক্ষেত্রে ড্রেসেস এর বিষয়গুলো থাকে, কারণ এখনকার ট্রেন্ড তো ডিফারেন্ট, এবং স্টক 96 এর ড্রেসের কালেকশন আমরা যেমন বললাম না যে আমরা মুভি দেখছি, শাবনূর, পূর্ণিমা, তারপর হচ্ছে মৌসুমী আপু, ওরা কি রকম পড়ছে, এইভাবে আমরা ড্রেস তৈরি করছি। আমরা ওই ড্রেস তৈরি করছি, হিরো ড্রেস তৈরি করছি, এবং কি ওই যে মোবাইলের বিষয়েও বলতে পারবে যে মোবাইল নেয়া, ওই সময় কোন ফোন চলেছে? না না, ফোনই ছিল না। আমি প্রথম দিন শুটিং সেটে সবার ফোন নিয়ে নিছি, হিরো হিরোইনের সবার ফোন, যে একান্ত মানে ফোন ছিল না, ফোন দেখাইনি আমরা, যেহেতু গ্রামের গল্প, চিঠি, চিঠিতে প্রেম ছিল, চিঠি দেওয়ার যে একটা চিঠিটা সে পাইছে কিনা, চিঠি পড়ে কি ফিলিংস, উত্তর কবে আসবে, এই ফিলিংস গুলো 90 দশকের যে সেটাই ছিল। এখন তো আমরা চাইলে সারা রাত প্রেমিকার সাথে কথা বলতে পারি, ভালোবাসা মানুষের সাথে কথা বলতে পারি, কিন্তু তখন যে চিঠি দিয়ে আগে জানানো হয়েছে অমুক জায়গায় অমুক সময় আইসো, সে আদৌ আসতে পারতেছে কিনা তার জন্য অপেক্ষা, মানে আবার দেখা করতে গিয়ে কেউ দেখে ফেললো কিনা, এই যে ফিলিংস, বিশেষ করে যদি রাতে বাড়ির পিছনে হিরো দাঁড়িয়ে আছে মশার কামড় খাচ্ছে, এইরকম বিষয়গুলো আর কি, যেটা 90 দশকের ফিলিংস আর কি, সেটা ফোটানোর চেষ্টা করেছি। আচ্ছা, একটু এবার পূর্ণতার কাছে জানতে চাই যে শুটিং গিয়ে কোনো সিচুয়েশন বা কোনো সিন করতে গিয়ে এমন হয়েছে যে আপনি নিজেই অনেক বেশি ইমোশনাল হয়ে গেছেন? হ্যাঁ, এরকম তো হয়েছে, কারণ এই ছবিটা হচ্ছে মানে মূলত হচ্ছে আমি একজন স্টারের ভক্ত থাকি। হ্যাঁ, তো স্টারের ভক্ত থাকি আমি, টাকা চুরি করে দেন চাউল বিক্রি করে মুভি দেখতে যাই।
তো বাসায় যখন আসি মা অনেক বকাঝকা করে, অনেক বকাঝকা করে। তো ওই জিনিসটা হচ্ছে বকাঝকা মেনে নিতে পারা যায়, বাট ওই স্টারের ছবি ছিঁড়ে ফেলবে সেটা আমি মানতে পারিনি। আমি দৌড়ে রুমে গিয়ে ওই হারিকেন বলে না, আগে হারিকেন ছিল, তো মানে এইখানে একটা হারিকেন ছিল, হারিকেন হচ্ছে নিজের মাথায় একদম কেরোসিন ঢেলে আগুন ধরায় দিতে দিছে। তো হচ্ছে ওই জিনিসটা হচ্ছে যে একটা মানে ভক্ত একটা স্টারের জন্য কতটুকু পাগল, ওইখানে হচ্ছে ওইটা ফুটায় তুলছে। আর এখানে মেন একটা বিষয় আছে যে ওইটা যখন আমরা হারিকেনটার মধ্যে একটাতে পানি ছিল আর একটাতে হচ্ছে কেরোসিন ছিল, যখন হচ্ছে আমরা শ্যুটটা দেই তখন হচ্ছে যেটা পানি ছিল সেটা দিয়ে আমি আর কি শ্যুটটা দিব, ওইখানে হারিকেনে জানি কেরোসিনকে রেখে দিছি। তো হচ্ছে ওই আসল কেরোসিন হচ্ছে আমি আমার শরীরে দিছি, দেন কিছুক্ষণের জন্য আগুন ধরায় দিব। এই টাইমে হচ্ছে আমার ডিরেক্টর বা ক্যামেরার পিছনে যারা যারা আছে ওরা এসে ধরছে যে আপু কেরোসিনের গন্ধ করতেছে। তো মানে হচ্ছে যদি আগুনটা ধরায় দিতাম ওই দিন আরেকটা মুভি তৈরি হইতো আর কি। মানে সিচুয়েশনটা ছিল তো সাথে সাথে পরিচালকও যেত। হ্যাঁ, মানে সিচুয়েশনটা ছিল যে আমরা দেখাবো যে হারিকেন দিয়ে সে আগুন জ্বালাবে, মানে ক্রেজি সে। তো হারিকেন দুইটা রাখা হয়েছে একই রকম ফরম্যাটে, দুইটা ডামি একটা। এটা কি তার মিস্টেক নাকি এটা বাই মিস্টেক? প্রোডাকশনের যে ছেলে সে ভুল করে নাকি ইন্টেনশনালি জানি না, সে করছে কি ওই আপনি কোনো ব্যবস্থা নেননি এটা নিয়ে যে তদন্ত বা যে নিজেদের মধ্যে? ইন্টেনশনালি না, এটা হচ্ছে প্রোডাকশনের লোকটা আর কি রেখে দিয়েছে ভুলে আর কি। পরে সে বলছে ভাই আমি বুঝি নাই, যাই হোক সেও আমাদের কাছেরই লোক, সে বলছে যাই হোক মিস্টেকালি হয়ে গেছে। মিস্টেক, সে ওই ভুল করে এটা না নিয়ে ওইটা রাখছি। আর সে যখন আমি শর্ট চলতেছে পরে আচ্ছা কেরোসিনের গন্ধ, কারণ অনেকগুলো কেরোসিন তো পড়ছে, গন্ধ আসতেছে, আমি বলি কি ব্যাপার, কাছে গিয়ে দেখি তার সারা শরীর কেরোসিন দিয়ে। আর সেদিন কিন্তু ওই শটটা আর নিতে পারি নাই, ওই শট পরে স্টপ ছিল কারণ ওর শরীর তখন কেরোসিন দিয়ে জ্বলতেছে, গন্ধ আসতেছে, আরো অনেকগুলো সিন আছে। মূলত এখানে কথা হচ্ছে মূলত আমি তো প্রথম ছবি, আমি মনে করছি এইটাই মনে হয় ক্যারেক্টারের ভিতরে ঢুকে যেতে হবে, আমি বুঝতে পারি না যে এটাতে পানি থাকবে। তো আমি তো কেরোসিনের গন্ধ প্রথম থেকেই পাচ্ছি, বাট আমি বলার সাহস পাচ্ছিলাম না ভাই এটা কেরোসিন। তা আমি তো মনে করছি এটাই, আমি তো ঢেলে টেলে একদম শেষ। পরে যখন ভাইয়া বলছে না এটা না, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তারপরে ওই শুটিংটা আমরা পরবর্তী টাইমে আবার পরের দিন মানে একদিন পরে ওই ওর পরে ড্রেস চেঞ্জ করে ওরে প্রস্তুত করা, আবার সারা শরীর বুঝে না ওর কেরোসিন দিয়ে হয়ে গেছে, আবার তো সেম ড্রেসই আনা, সেম ড্রেসে পরের দিন ওই ড্রেস আবার শুকায়া ধুয়ে দিয়ে করে পরের দিন রাতে আবার করা হয়েছে। এটাই মনে হয় একটা কাজের মানে সফল কাজের বা ভালো কাজের একটা উদাহরণ যে পেছনের গল্পটা অনেক কঠিন থাকে। আচ্ছা, এবার একটু আপনার কাছে জানতে চাই যে আপনার এই যে নায়িকার একটা ভালো গুণ বলবেন, একটা খারাপ গুণ বলবেন। ভালো গুণ হচ্ছে সে কাজ করার জন্য অনেক পরিশ্রম করে, কখনো না করে না, যেটা করতে বলতেছি সেটাই করে। আর খারাপ গুণটা হচ্ছে যে আমি বারবার বলি যে ফিল্মের নায়িকাদের একটু ধৈর্যশীল হতে হবে, সময়ে তোমাকে সবাই চিনবে। তো এখনই বেশি পাবলিসিটি করার দরকার নাই, বা এত বেশি ফেসবুক পোস্ট এত কিছু করার দরকার নাই, কিন্তু সে শুনে না আমার কথা, একটু চান্স পাইলেই ফেসবুকে কিছু একটা পোস্ট করে দেয়। না এটা তো ভালো, এটা তো দর্শক কিছু জিনিস আছে, যেমন আমি বলি, আমি সেটেও বলি যে একটা জিনিস হচ্ছে যে আমরা যখন সেট তৈরি করতেছি, মেকআপ নিচ্ছি, অন্যান্য এগুলো আগে রিলিজ না করা, আগে এসে কিন্তু দেখা গেল যে অ্যাকশন হইছে, অ্যাকশনের পরে মানে পুরো একটা সিকোয়েন্স হচ্ছে বা একটা মুভির একটা অংশ বিশেষ, এটা তো করা যাবে না। হ্যাঁ, এটা করা যাবে না। আর এটা অন্য কেউ করলেও আমি মেনে নিতে পারি, আমার হিরো হিরোইন যদি করে তাহলে তো কোনোভাবে এটা মানা যায় না। এটা তাকে অ্যালার্ট করার পরও সে এই একই ভুল দুইবার করছে, সরি বলছে, কিন্তু একই ভুল দুইবার করছে। এই ভুলটা না, এটাই সুন্দরভাবে করা যায়, প্রমোশনটা বারবার শেয়ার দিবে, তাই না? সেটা এরপর হয়তো বা সেটাই শেয়ার দিবে। এবার আপনার কাছে জানতে চাই আপনার পরিচালকের একটা ভালো গুণ আর একটা খারাপ গুণ। সে আমাকে যেভাবে তৈরি করে নিছে, আমি কিন্তু একদমই হচ্ছে অভিনয় কি জিনিস সেটা জানতাম না। তো সে আমাকে যেরকমভাবে হচ্ছে হাতে গড়ে নিছে, সেটা ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ যে আমাকে এটার জন্য সিলেক্ট করা বা আমাকে এতটুকু গ্রুমিং করে তৈরি করা, এটা ওনার ভালো দিক। আর খারাপ দিক হচ্ছে কিছু এলে এটা করবি না, ওটা করবি না, এটা করতে পারবি না, এটা হচ্ছে তো গার্ডিয়ানরা করেন। হ্যাঁ, গার্ডিয়ানরা করে, এটাই তো মানে একটু রাগ দেখাইলে না হচ্ছে যেরকম মা কিন্তু রাগ দেখাইলে এটা কিন্তু বলি যে না মা রাগ দেখাচ্ছে, তো এরকমই ভাইয়া তো গার্ডিয়ান না। আমি ওদেরকে যেটা বলি, ও শুধু ওকে না আরিয়ানকেও বলি, যেহেতু তাদের ফার্স্ট মুভি। আচ্ছা, যেহেতু আপনার আমাদের মাঝে এখন উনি উপস্থিত নেই, আপনাদের সিনেমার হিরো, তার সম্পর্কে একটু জানতে চাই যে কাজ করার অভিজ্ঞতা কেমন এবং ফার্স্ট হিসেবে তিনি কেমন করেছেন। আচ্ছা, আমি যদি বলি প্রথমে হচ্ছে আরিয়ান এই ছেলেটা সম্পর্কে,
তো শুধু হিরো হিসাবে না, আমার এই বিগত জীবনে তার মতো এত ভদ্র ছেলে আমি দেখি নাই। একটা মানুষ এত ভদ্র কিভাবে হয়? তো আমি তাকে নিয়ে প্রথম দিকে খুব কনফিউজ ছিলাম যে কেমন করবে, মানে কারণ কি ও একটু সুযোগ পেলেই সালাম করে স্যার দোয়া করবেন, এই শর্টে যাচ্ছে স্যার দোয়া করবেন, মানে আসে না যে একবার ঠিক আছে দিনের শুরুতে করে ফেললাম ঠিক আছে, কিন্তু একবারে প্রোডাকশন বয় থেকে শুরু করে ক্যামেরাম্যান থেকে শুরু করে মেকআপ ম্যান সবাই ওর ফ্যান হয়েছে, মানে সবাই স্যার সবাইরে জড়াই ধরে, প্রত্যেকটা সিনের আগে সবার কাছে দোয়া নেয়, এইরকম আর কি। সিনে দাঁড়ানোর আগে দোয়া পড়ে, আবার সিন করে। কিন্তু যখন এইরকম দেখতেছিলাম যে ও যেভাবে প্রোডাকশনের কাছে দোয়া নিচ্ছে, এই আমি মনে করছি কি জানি করবে আল্লাহ জানে। তো ওর বাইরের যে ক্যারেক্টার ওরে দেখলে মনে হয় যে একবারে সাদা সরল একটা কেমন ছেলে, স্ক্রিনে অ্যাকশন হওয়ার সাথে সাথে সে আমার ক্যারেক্টারের হিরো, মানে ক্যারেক্টারে যা দরকার সে সেটা দিচ্ছে এবং কাট শট পাশে দাঁড়াইতেছে। মজার বিষয়, শুটিং শুরু হওয়ার 4 দিন পর্যন্ত নায়ক আর নায়িকা এই শুটিং ছাড়া আর কোনো কথা বলে না। নায়িকা কই কাকে দিছো ভাইয়া, কথাও বলে না একটু। ও শট শেষ হয় যায় রুমের মধ্যে বসে পড়ে স্ক্রিপ্ট পড়ে, এবার মানে হারায় যায় সে তার মধ্যেই থাকে। ও সবসময় এই ইয়ে নিয়ে ব্যস্ত ছিল গল্পটা। আর আমি তাকে আসলে সে আমার মনের মতো অ্যাক্টিং করছে। ওই তো আপনার কাজ আপনাকে আমাকে সে মনের মতো অ্যাক্টিং করছে এবং আমার মনে হয় যে আমার জীবনে একটা খুব ভালো সিদ্ধান্ত ছিল। আর তার জন্য দোয়া, সে যেভাবে কাজ করে আর কাজকে ভালোবাসে আর সবাইকে সম্মান শ্রদ্ধা করে, টেকনিশিয়ানদের শ্রদ্ধা করে, হয়তো সে একদিন অনেক বড় কিছু করবে। আচ্ছা, আপনার সাথে তার সাথে কাজ করার মানে আরিয়ান যে আপনার সিনেমার হিরো, কি অভিজ্ঞতা কেমন? অভিজ্ঞতা অনেক ভালো। প্রথম আমি ভাইয়াকে বলতাম যে তোমার হিরো আমার সাথে কথা বলে না, কেন এরকম কেন, মানে যে হচ্ছে রুমের ভিতরে বসে থাকে। তো এগুলা হচ্ছে প্রথম ভাল লাগতো না, যে কথা যদি সেটা যদি কেউ কারোর সাথে কথা না বলে তখন কিন্তু ভালো লাগে না। আর যারা একটু বেশি পটর করে তাদের জন্য ভালো লাগে না। তো হচ্ছে ভাইয়াকে বারবার বলতাম। দেন দেখি 4-5 দিন পরে যখন ভাইয়া বললো, একসাথে বসে কথা বললাম, দেখি সে অত্যন্ত গুড পারসন, দেন ভালো, তার সাথে কাজ করেও আমার খুব ভালো লেগেছে। আর মানে মেন কথা হচ্ছে যে সে ব্যক্তি হিসেবে এমন ভালো যে হচ্ছে সম্মান ছাড়া কাউকে কথা বলে না, তার ছোট হোক বড় হোক প্রত্যেকটা মানুষকে সে সম্মান করে। বাহ, খুব ভালো। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। অবশ্যই আপনাদের এই সিনেমার জন্য অনেক শুভকামনা এবং আগামীতে এই দর্শকরা যেহেতু সিনেমা যদি পছন্দ করে তাহলে হয়তো এই থিমের আরো সিনেমা আপনি উপহার দিবেন এবং এই ধরনের, এবং আপনাদের জোরেই যদি যে জুটি বেঁধেছে নতুন একদম নিউ ফেস, তারা যদি জুটি হিসেবে দর্শকদের গ্রহণযোগ্যতা পায় তাহলে হয়তো বা জুটি হিসেবে আবার বাঁধবে হয়তো। অবশ্যই। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ, কারণ আগামীতে আরো ভালো কিছু মুভি আমাদেরকে উপহার দিবেন। ভালো থাকবেন দুজনেই। আল্লাহ হাফেজ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুক